করছেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট হয়ে গেল। এবার হচ্ছে আপনি আবেদন যখন করছেন, তখন আপনি যেকোনো একটি মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য আপনি এপ্লাই করবেন। তাহলে সবচাইতে ইজি হবে এবং দ্রুত আপনি ভিসাটা পেয়ে যাবেন। তবে একটা জিনিস জানিয়ে রাখি, আপনি ইন্ডিয়ার যেকোনো হসপিটালের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলেই হবে। তবে আপনি অ্যাপোলোরও এটা নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাকে আ যেটা করতে হবে, আমি হয়তোবা আমার এই আ পরবর্তী একটা ভিডিওতে হয়তোবা আপনাদের সাথে আমি আ কিভাবে কি করতে হবে সেটা শেয়ার করব। তো যাই হোক, সেটা আপনাদের পরবর্তী ভিডিও যদি আপনারা জানতে চান, কারো যদি প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি আপনাকে তার কিভাবে কি করতে হবে আর বিস্তারিত আপনাকে দিয়ে দেব। কারণ আপনার অনেক সময় আমরা কি হয় যে আমরা অ্যাপ্লিকেশন করছি কিন্তু আমাদের ভিসাটা সাবমিট হচ্ছে না। ভিসাটা সাবমিট হচ্ছে কিন্তু আপনি ভিসা পাচ্ছেন না, রিজেক্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে সবচাইতে বেশি ভালো রেজাল্ট পাবেন বলে আমি মনে করি। তা তো আ আপনার যখন ভিসার এপ্লাই আপনি যখন করছেন তখন এই কিছু কাগজপত্র এগুলো দ্রুত আপনি দিবেন। আ মেইনলি হচ্ছে আপনার সমস্ত ডকুমেন্ট থাকবে। পাশাপাশি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি দিবেন। হয়তো আপনি বলতে পারেন, "আমি তো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, হচ্ছে না।" আসলে তাহলে আপনার হয়তোবা কোনো ডকুমেন্টে কোনো ঘাটতি আছে। এই ডকুমেন্টগুলো আপনি যারা ভালো অভিজ্ঞ, তাদের মাধ্যমে আপনি আবার নতুন করে সাজিয়ে সেটাকে আবার এপ্লাই করেন। দেখবেন যে সে আবার আপনার এপ্লাইটা হয়ে গেছে বা আপনি সেই বিষয়টা পেয়ে গেছেন। তো এখন আ মূল কথাটা হচ্ছে যে আপনি আ ইন্ডিয়াতে যাওয়ার পর আপনি আসলে কিভাবে ট্রিটমেন্ট করবেন? আপনি যদি বিশেষ করে আমি বলি, অনেকেই যে ভুলটা আমরা করি, আ যদি আপনি আ বিমানে যান, আ আপনি বাংলাদেশ থেকে সরাসরি বিমান যান, তাহলে সরাসরি চেন্নাই যেতে পারেন অথবা ট্রানজিট হয়ে যেতে পারেন। যেমন আ কিছু সময় কিছু টাকা-পয়সা খরচও কম হয়। কিন্তু সময় প্রায় ৮-১০ ঘন্টা লেগে যায়। যদি এরকম আপনার হাতেও বহুত সময় থাকে বেশি, তাহলে আপনি সেটা করতে পারেন। আর অথবা ডাইরেক্ট আপনি চেন্নাই যেতে পারেন। অথবা আম আ বাংলাদেশ থেকে যে অনেকে যারা আ করে যে ইন্ডিয়াতে যাওয়ার পরে আ কলকাতায় গেদে এয়ারপোর্ট থেকে চেন্নাই যেয়ে থাকে। তো যারা অ্যা গেদে থেকে যাচ্ছেন তাদেরকে বলব আপনারা হচ্ছে দর্শনা বর্ডার দিয়ে পার হওয়ার চেষ্টা করবেন। কারণ এখান থেকে মাত্র ৳১৫-২০ ভাড়ার মধ্যে ৳১৫-২০ রুপি এর মধ্যে আপনি কিন্তু গেদে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারছেন। আর আপনি যদি আ আ কলকাতা হয়ে যান, এখানে কিন্তু অনেক রাস্তা এবং অনেক টাকা ভাড়া। প্রায় ৳৮০০-৯০০ ভাড়া লেগে যাবে কলকাতা থেকে আপনার আ গেদে এয়ারপোর্টে যেতে আরকি। তো যেহেতু গেদে এয়ারপোর্ট থেকে কলকাতার ডিসট্যান্স অনেক বেশি, সুতরাং আপনি আ বাংলাদেশ থেকে যদি যান তাহলে অবশ্যই সেটা হলো দর্শনা হয়ে আপনি আপনার বর্ডার ক্রস করবেন। তো এই হচ্ছে একটা বিষয় গেল। তো এবার হচ্ছে আসি হলো, যদি ট্রেনে যান তাহলে আপনি ট্রেনে যখন টিকিট কাটছেন, কলকাতা থেকে যদি যান তাহলে আপনি হিলি বর্ডার পার হতে পারেন। অথবা আপনি বেনাপোল দিয়েও পার হতে পারেন। সরাসরি বাস যে সার্ভিসগুলো আছে সেগুলোও কিন্তু অনেক ভালো ইন্ডিয়াতে। ইন্ডিয়ার ভিতরে অনেক ভালো। ওখানে বাংলাদেশের মতো কোনো সিন্ডিকেট নাই। না, সিন্ডিকেট নাই বলতে কি, কলকাতাতে অনেক সিন্ডিকেট আছে। তো সেটা আসার সময় বলব, এটা আসার বিষয়। যাওয়ার সময় অবশ্যই সেভাবে যেতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আ কলকাতা থেকে ট্রেনে যাবেন। যদি ট্রেনে যান তাহলে অবশ্যই কলকাতা হয়ে যাবেন। আ হিলি অথবা বেনাপোল হয়ে। এবং দর্শনা হয়ে যদি যান তাহলে অনেকটাই পথ ঘোরা হয়ে যায়, অনেক দূর হয়ে যায়। সুতরাং আপনি হিলি অথবা বেনাপোল এই ২ টা বর্ডার দিয়ে আপনি ক্রস করতে পারেন ইন্ডিয়াতে। এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো দিয়ে হয়তোবা কাছে, কতটুকু কাছে আমি জানি না। সেই হিসাবে আপনার যেভাবে সুবিধা সেভাবে যাবেন। তো যাই হোক, ট্রেনে ভ্রমণ যখন করছেন সুন্দরভাবে যাবেন। আ এবং এখন বলি চিকিৎসা, আপনি পৌঁছার পরে কিভাবে চিকিৎসাটা শুরু করবেন। তো আপনি যেটা করবেন যে এখানে যাওয়ার পরে চিকিৎসাটা আপনার শুরু হয় মূলত আ যেদিন যাচ্ছেন ওদিন থেকে। কারণ কি, একটা বিষয় বলে রাখি। আ উম অ্যাপোলো হসপিটালে, বিশেষ করে অ্যাপোলো আছে, রামাচন্দ্র আছে, আরো অনেক ভালো, ভালো হসপিটাল আছে। কারণ এখানে কিন্তু আ এই অ্যাপোলো হসপিটাল চেন্নাই আ চিকিৎসার জন্য কিন্তু এরা বিখ্যাত।
চিকিৎসা শাস্ত্রে বা সেটা আদি যুগ থেকে তারা কিন্তু বিখ্যাত। এটা আগে মাদ্রাজ নামে পরিচিত ছিল। হয়তো আপনারা সবাই জানেন। বর্তমানে সেটা চেন্নাই, সেটাই হচ্ছে মাদ্রাজ। হয়তো আমার ভুল হতে পারে। যাই হোক আমি এটা জানি না। আমি চেন্নাই জানি। যাই হোক, তো এখন মেইন বিষয় হচ্ছে যখন আপনি যদি পপুলার এ ট্রিটমেন্ট করেন, পপুলার এ কিন্তু আ অফ ডে মনে হয় নাই। অফ ডে থাকলে হয়তোবা দেখা যায় যে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার চিকিৎসা করতে পারবেন না। ইন্ডিয়ার তো অফ ডে হচ্ছে রবিবার। তো সেই হিসাবে আপনি বাংলাদেশ থেকে যদি যান, তো কথার কথা বলি, যদি দেখা গেল আপনি সকালবেলা পৌঁছাইছেন, সাথে গিয়ে আগে আপনার আ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন গুলো করে নিবেন। রেজিস্ট্রেশন করবেন সেখানে গিয়ে যে সিন্দুরি ব্লকে গিয়ে যদি নতুন রোগী হয়ে থাকেন তাহলে সেটা করবেন। আর যারা পুরাতন তারা তো আসলে বুঝছেন কেমনে কি করতে হবে। যাই হোক, তারপরেও বলে রাখি, যাওয়ার পরে আ রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার আপনি চলে যাবেন। আপনাকে আম আপনি ওখানে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু বাংলায় কথা বলবে। একজন ভদ্রমহিলা আছে। তো উনি বাংলাতে কথা বলে তাকে বলবেন যে, আমার তো এই সমস্যা। আ একজন সিনিয়র ডক্টর আমাকে সাজেস্ট করবেন প্লিজ।" উনি কিন্তু আপনাকে সুন্দরভাবে একটা ভালো একটা ডক্টর সাজেস্ট করে দিবে এবং সেই সাথে আপনি ওই আ ডক্টর দেওয়ার পর আপনি চলে যাবেন ডক্টর এখানে। ডক্টর ওখানে গেলে হয়তোবা ডক্টর পেয়ে যাবেন। আ মানে খুব বেশি হয়তোবা ওয়েট করতে হবে না। কারণ এখানে রোগী যেগুলো আছে মোটামুটি ডেইলি ডক্টর কিন্তু সারাদিনই মোটামুটি রোগী দেখেন। তো সেই হিসাবে আপনি আ ডক্টর পেয়ে যাচ্ছেন। পাওয়ার পর ডক্টর তো আপনার সাথে টেস্ট লিখে দিবে। যখন টেস্ট দিচ্ছে তখন আপনি দ্রুত গিয়ে আপনার আ ব্লাড স্যাম্পল অন্যান্য যেগুলো লাগে আপনি ওগুলো দিয়ে আ একটা কিন্তু ইন্ডিয়াতে একটা জিনিস লক্ষ্য করছি আমি অ্যাপোলোতে যে খাওয়ার আগে একবার ব্লাড তারা নেয়। আ কিছু ক্ষেত্রে বলতে কি প্রায় সব ক্ষেত্রেই মনে হয়। তো খাবার আগে একবার ব্লাড স্যাম্পল নেয় এবং খাবার পরে একবার। তো এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আপনার আ এইখানে যখন টেস্ট গুলো করছেন তখন সেখানে কি লিখা আছে বা তাদের কাছে জানতে চাইবেন যে আমার কি আবারও পুনরায় কি ব্লাড দিতে হবে কিনা? তো এই জিনিসগুলো আপনি জেনে নিবেন। তো আর যদি না লাগে একবার দিলে একবারেই এনাফ। তো যাই হোক আপনি যখন দেওয়ার পরে এরপরে আপনি চলে আসবেন হোটেল খোঁজার জন্য। আপনি এসেই হোটেল খোঁজার জন্য তাড়াহুড়া করবেন না। কারণ আপনার কাছে খুব বেশি চিকিৎসার জন্য গেলে কিন্তু খুব বেশি ব্যাগপত্র থাকার কথা না। তো যাই হোক, তো যখন আপনার মেডিকেলের কাজ শেষ হয়ে গেল, এবার আপনি যখন থাকার ব্যবস্থা করছেন। থাকার জন্য আপনি তখন আপনার বাসা বা লজ বা হোটেলে উঠবেন এবং দেখে শুনে উঠবেন এবং দাম দর করে উঠে নিবেন এবং এখানে একটা জিনিস বলে রাখি যে এইখানে কিন্তু আসলে ওরকম দালাল নাই। কি আছে আমরা জানি না। যেগুলো যদি দালাল থেকে থাকে তাহলে যারা বাইরে থেকে গিয়ে আসে বাংলা ভাষাভাষী এরাই কিন্তু এই ২ নম্বর এটা করে। কিন্তু ওইখানে একটা জিনিস চোর বাটপার একদম পাবেন না। কোনো নাই। চোর বাটপার এখানে নাই। কোনো কিছু হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়ার চান্স খুবই কম। মানে শতভাগ নিশ্চিত থাকেন আপনি সেখানে যাওয়ার পর একদম ফুললি নিরাপদ। ওখানে কোনো প্রকার চুরি ছিনতাই হয় না। তো যাই হোক আ সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনি আপনার যখন বাসা খুঁজছেন তখন বাসা বা হোটেল একটু দাম দর করে নিবেন। কারণ দাম দর করলে দেখা যায় কম বেশি হয়। এমনটা ফিক্সড কিন্তু না। তো যাই হোক, আপনার এবার যেটা হলো যে আপনি আপনার চিকিৎসা এবার আবার পপুলার এ গেলেন এবং ডক্টর দেখালেন। তো যখন আপনি চিকিৎসা করছেন ওখানে কিন্তু আ মানে মেক্সিমামই সবাই কিন্তু প্রায় তামিল আর হিন্দি কথা বলে এবং ইংলিশ টুকটাক বলে অ্যাপোলোতে। আর একটা বড় সমস্যা এখানে একটা রয়েছে হলো যে আপনি ভাষা না বলতে পারা। ধরেন আপনি বাংলা পারেন, হিন্দি পারেন না, ইংলিশও পারেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনি আপনার আ চিকিৎসার জন্য আপনার যেখানে আপনি আ ডক্টরের সিরিয়াল দিচ্ছেন ওখানে উনাকে বলবেন যে আ I have need to Bengali translator বা আমি উম ইংলিশে বা হিন্দিতে কথা বলতে পারি না। তাদেরকে বললে তারা কিন্তু বুঝবে এবং অনেকেই কিন্তু রিসিপশন গুলোতে মোটামুটি বাঙালিও থাকে। সুতরাং আপনি বাংলা বলবেন, হুম, যদি তারা বাংলা হয় বাংলা ভাষাভাষী হয় তাও কিন্তু তারা কথা বলবেন আপনার সাথে। আপনাকে সেভাবে ম্যানেজ করে নিতে হবে। তো যাই হোক এখানে একটা বিষয় কি যে আপনি যে ওখানে গিয়ে
ট্রিটমেন্ট করতে পারবেন কিনা বা কোনো সমস্যা হবে কিনা সেটা বড় একদম বিষয় না। বলতে কি আপনি অনভিজ্ঞ বা অভিজ্ঞ লোক দরকার নাই। আপনি অনভিজ্ঞ হলেও কোনো সমস্যা নাই। আপনি ওখানে চিকিৎসা করতে পারবেন খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে। তো আপনি যখন ওখানে টিকিট এবার যখন ডক্টর দেখাচ্ছেন তখন ওনাদের বলবেন রিসেপশনে যে আমার একজন বেঙ্গলি ট্রান্সলেটর লাগবে। তারা আপনাকে বেঙ্গলি ট্রান্সলেটর দিবে। এতে কোনো সমস্যা নাই। হুম? এবং আপনি যেখানে রেজিস্ট্রেশন করছেন সিন্ধুরি ব্লকে ওখানে আপনি বলবেন যে আমার তো এরকম সমস্যা আমাকে একজন বেঙ্গলি ট্রান্সলেটর দিলে আমার খুব ভালো হতো। তাহলে আপনি দেখা যাবে উনি আপনাকে হয়তোবা সঠিক পরামর্শ দিতে পারে যে আপনি কোথায় আপনি বাংলা ভাষাভাষী বা বাংলা ট্রান্সলেটর পাবেন। সে বিষয়টা কিন্তু আপনাকে সে ইনশিওর করবে। আশা করি। না উনি অনেক ভদ্র এবং জেন্টল মহিলা। আমার কাছে খুব ভালো লাগছে। তো উনি আ আসলে আমাকে ভালোই পরামর্শ দিয়েছিলেন এবং ভালো একজন ডক্টর দিয়েছিলেন। তো এবার আসি ডক্টর এবং চিকিৎসার ব্যাপারে। তো আমি যখন এখান থেকে গেলাম, যাওয়ার পরে আমরা ১ম এ কিন্তু ট্রেনে গেছিলাম। যাওয়ার সময় ট্রেনে গেছিলাম। তো ট্রেন থেকে যাওয়ার পরে সরাসরি আমরা হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে আমরা রেজিস্ট্রেশন করে ফেলি এবং রেজিস্ট্রেশন করার পরেই আমরা আ চলে যাই হচ্ছে মেইন ব্লকে। মেইন ব্লকে গিয়ে আমরা আমাদের আ ডক্টরের কাছে কাঙ্ক্ষিত ডক্টরের কাছে চলে যাই এবং ডক্টর আমাদেরকে কিছু টেস্ট লিখে দেয় এবং সেই টেস্টগুলো স্যাম্পল আমরা আ দেওয়ার আগে আমরা পেমেন্ট করার পরে আমাদেরকে আ কিছু কোথায়, কোথায় যেতে হবে তারা ইনস্ট্রাকশন দিয়ে দিল। আমরা সেখানে চলে গেলাম এবং ব্লাড দিলাম, দিয়ে চলে আসলাম। এরপর আমরা চলে আসলাম হোটেলে। হোটেল তখন আমরা ঠিক করি নাই। কারণ আমরা হোটেল ঠিক করব হচ্ছে সবকিছু ইয়ে করার পরে আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম। তো যাই হোক আমাদের ট্রিটমেন্ট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা চলে গেলাম হোটেলে। আসলে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আসলে কেউ এভাবে শেয়ার করবে না আপনার সাথে। অথবা বকবক করবে না। যদি আমার এই কথাগুলো ভালো লাগে বা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনার কাছে আশা রাখি আপনি যখন এই ভিডিওটি দেখছেন, অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের অনেক ভিডিও আপনারা পাবেন। বিভিন্ন পরামর্শমূলক বিভিন্ন টিপস এখান থেকে আপনারা পাবেন এবং আমার দৈনন্দিন জীবনের চলার পথে বিভিন্ন অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করব আমার এই চ্যানেলটিতে। সুতরাং আ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা হচ্ছে ফ্যাক্ট বিভিন্ন ধরনের আ চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা আমার আরেকটি চ্যানেল রয়েছে। আমি এই আ কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আমার চ্যানেলটির এ লিঙ্ক। চ্যানেলটির নাম হচ্ছে ট্রাভেল বাংলাদেশ। তো এই ট্রাভেল বাংলাদেশে আপনি বিভিন্ন রকম ফ্যাক্টস ভিডিও দেখতে পারবেন। সেখান থেকে এবং ট্রাভেলিং বিভিন্ন রকম ভিডিও দেখতে পারবেন। সেখান থেকে অবশ্যই ভিডিও দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক এখন আমার যেটা মূল বিষয় হচ্ছে যে আমরা যেন ট্রিটমেন্ট করলাম। এবার আমরা চলে গেলাম হোটেল ঠিক করতে এবং হোটেলে গেলাম বিভিন্ন অনেক লোকজন কিন্তু ডাকাডাকি করতেছে বাংলা ভাষা। আমি একটু ১ম এ মানে বিব্রত বোধ করি। কিরে বাংলা ভাষায় এখানে কথা বলতে পারে লোকজন আছে? তারপর হ্যাঁ, বললাম যে, "ভাই আপনার বাসা কোথায়?" মানে সে অর্ধেক বাংলা, অর্ধেক হিন্দি মানে এরকম আরকি। খুব ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে না। যাই কিছু উড়িষ্যার লোক আছে, তারা কিছু বাংলা বলতে পারে। উড়িষ্যা তারপর হচ্ছে আপনার আ আ কলকাতারও কিছু লোক আমি পেয়েছি ওখানে। মুম্বাইয়েরও লোক আছে। আমি যে হোটেলটাতে উঠছিলাম সে মুম্বাইয়ের এক পারসন। সে তাদের এই হোটেলটি ভাড়া নিয়েছে। না জানি না কিভাবে। তো সেই সেখানে আমি উঠছিলাম। তো যাই হোক ওইখানে বেশ কয়েকটা দেখার পরেই কিন্তু আমি আ ওইখানে উঠেছিলাম। উঠার পরে যেটা মনে হলো যে না এখানকার পরিবেশটা অনেক খোলামেলা ছিল। ভালো রুমটাও ভালো ছিল। তো যাই হোক আরেকটা বিষয় হলো যে দাম দর করে নিবেন এই জিনিসগুলো ভুল করবেন না। আর আরেকটা বিষয় বলি, ওইখানে যে বাজারটা আছে, এই বাজারে কিন্তু একটু তরি-তরকারির দাম একটু বেশি। একটু দূরে গিয়ে একটা বাজার আছে, ওখান থেকে কিনতে পারেন। কিছু কমে পাবেন। বিশেষ করে আপনারা তো জানেন পৃথিবীর যেখানে হসপিটাল আছে, পৃথিবীর যেখানে হসপিটাল থাকবে তার আশপাশের জিনিসপত্রের দাম বেশি হয়। বিশেষ করে ডাবের দাম। এবং ফল-ফ্রুট যেগুলা আছে সেগুলোর দাম কিন্তু সবসময় বেশি হয়ে থাকে। এটাই স্বাভাবিক এবং অন্যান্য তরি-তরকারির দাম কিন্তু বেশি হয়। সুতরাং আপনারা যেটা যেটা ভালো হয়
সেটা হচ্ছে আপনি আপনার বাজারগুলো একটু দূরের থেকে করার চেষ্টা করবেন যদি পারেন। আর যদি না পারেন তাহলে অল্প, অল্প কিনে আপনি আপনার মতো করে খাবেন। এই আরকি। তো এই হচ্ছে বিষয়। আর মেইন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আপনাদের যে অ্যা চিকিৎসা এরপর হচ্ছে আবার বাসায় যখন আপনার কমপ্লিট ঠিক হয়ে গেল, উঠে গেলেন যখন আপনি হোটেলে বা লজে, তখন আপনি পুনরায় চলে যাবেন সেই আপনার কাঙ্ক্ষিত জায়গায়, অর্থাৎ হসপিটালে। হসপিটালে গিয়ে আবার আপনার যদি আবার নেক্সট টাইম আবারও যদি আপনাকে দিতে বলে যে আপনাকে ব্লাড স্যাম্পল দিতে হবে এখন, তাহলে আপনি পুনরায় ব্লাড স্যাম্পলটা দিবেন। দেওয়ার পরে এবার হচ্ছে আপনি আবার হোটেলে গিয়ে রেস্ট করতে থাকুন। এবং ঠিক আপনাকে যখন টাইম দিবে যে টাইম, সেই টাইমে গিয়ে আপনি আপনার আ রিপোর্টগুলো কালেক্ট করবেন এবং যদি সম্ভব হয় সময় থাকে, ওই ডক্টর যদি মনে করেন মেক্সিমাম ডক্টর কিন্তু রাত ৮ঃ০০-৯ঃ০০ পর্যন্ত থাকে। সুতরাং যদি আপনার সুযোগ হয় যে ডক্টর দেখাচ্ছেন, ডক্টর যদি থাকে তাহলে রিপোর্ট হাতে পেলে আপনি ডক্টর দেখিয়ে ফেলেন। তাহলে আপনার দেখা যাবে চিকিৎসা দিনে, দিনে কিন্তু আপনার হয়ে গেল। সরি। দুঃখিত। তো এর জন্য আপনাকে কিন্তু সময় ক্ষেপণ করতে হলো না। আপনি আপনার চিকিৎসাটা সময় মতো করতে পারলেন। এখন বলি যে আপনি টেস্ট করার পরে ওষুধ কোথায় কিনবেন? ওষুধ কিন্তু অ্যাপোলোতেই পাওয়া যায়। এতে কোনো সমস্যা নাই। ওষুধ আপনি পাবেন। হ্যাঁ, ইভেন আপনার কোন ওষুধ কিভাবে খেতে হবে ও সবগুলো আলাদা, আলাদা প্যাকেটে দিয়ে দিবে এবং সুন্দর করে তারা আপনাকে আলাদা, আলাদা করে প্যাকেটে সুন্দর করে এরকম প্যাকেট দিবে। এই প্যাকেটে সুন্দর আপনার কখন কয়টা খেতে হবে, রাতে কখন না সকালে এরকম লেখা আছে শুধু টিক মারা থাকে। তো এইরকম প্যাকেটে আপনাকে দিবে সুন্দর করে আ আপনাকে জিজ্ঞাসা করতে হয় না কাউকে যে আমি কিভাবে ওষুধ খাবো, কখন খেতে হবে? এ ধরনের প্রশ্ন আপনাকে করতে হবে না। তো এ ধরনের কোনো হ্যাসেল নাই ওখান থেকে যদি ওষুধ কেনেন। তবে একটা বলে রাখি ওখানে কি এমআরপি যেটা থাকে, ওই এমআরপিতে আপনাকে ওষুধ কিনতে হবে, আপনার ৳২ ছাড় পাবেন না। ১ নাম্বার বিষয়। আর ২ নম্বর বিষয় হচ্ছে, আপনি যদি এই ওষুধটা বাইরে থেকে কেনেন, অবশ্যই সেম ওষুধটাই পাবেন। কিন্তু আপনি এখান থেকে কিছু ডিসকাউন্ট পাবেন। আপনার যেটা হলো আ দেওয়া আছে, আপনার যেটা মূল্য দেয়া আছে, সেই মূল্য অনুযায়ী আ আপনার গাড়ি থেকে আপনাকে ডিসকাউন্ট করে দিবে সে বিশেষ করে যে তরকারি বাজারটা আছে, কাঁচা বাজারটা, এখানে আপনি এসে একটা ভারত মেডিকেল নামে একটা ফার্মেসি আছে। সেই ছেলেটা অবশ্য অনেক মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। সে কাস্টমারদের কাছে অনেক হিউজ পরিমাণ সেল করে। আমি দেখছি যেটা। তাকে যদি তার কাছে ওষুধ না থাকে, আপনাকে সে কিন্তু এনে দিবে। তো যাই হোক ওখান থেকে আপনি নিতে পারেন। অথবা আপনি আরো ভিন্ন দোকান আছে সেখান থেকেও নিতে পারেন। সমস্যা নাই। যাই হোক, তবে আমি যেখান থেকে মোটামুটি খুব ভালো রিজনেবল প্রাইস এ ওষুধগুলা কিনতে পারছিলাম, সেটাই আপনাদেরকে বলছি। সেখান থেকে আপনি নিতে পারবেন। অনেক টাকা বেঁচে যাবে। কারণ আ আপনার হচ্ছে টাকার ১.৫ গুণ। অর্থাৎ আপনি ৳১০০ দিলে মোটামুটি ৳৭১ পাবেন। তো যদি আপনার কথার কথা আপনি যদি আ ৳৭০ র ওষুধ কথার কথা বলি, আপনি আ ৳৬০ য় পান। তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালোই সেভ হয়ে যাবে। তো যাই হোক, এই হলো বিষয় আপনার সেটা অভিরুচি। আপনি কিভাবে নিবেন আপনার ওষুধ। এবার আসি, আপনি যদি সেই শহরটা ঘুরতে চান, কোনো কিছু কেনাকাটা করতে চান, এজন্য আপনি যেতে পারেন সারাভানা স্টোরে। তো আমার এরই একটি ভিডিও হয়তোবা খুব ইমিডিয়েট আমার ট্রাভেল বাংলাদেশ চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো সারাভানা নামে স্টোর আছে। মোটামুটি এইখান থেকে আ আপনার হসপিটালের কাছে থেকে মোটামুটি প্রায় ৬-৭ কিলোমিটার দূরে। তো আপনি যদি যেতে চান তাহলে আপনি উবারে যাবেন। ও আরেকটা বিষয় বলে রাখি, আপনারা ওখানে ভুলেও ট্যাক্সি ব্যবহার করবেন না। হ্যাঁ, করবেন। মানে আপনি চুক্তি করে উঠবেন সবসময়। এটাতে আসলে ভাড়ার আপনি এক্সাক্ট কিছু বুঝতে পারবেন না। সেজন্য আপনি যেটা করবেন, আপনি যখন আ
ইন্ডিয়াতে যাচ্ছেন তখন আপনার ফোনে একটা Uber অ্যাপস ইনস্টল করে নেন এবং চেন্নাইয়ে বিশেষ করে Uber অ্যাপস, Uber খুব ভালো চলে। ইন্ডিয়ার সব শহরে মোটামুটি চলে। তবে কলকাতাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে কেন যেন রেন্ট একটু বেশি দেখায়। হ্যাঁ? তো গেলে আপনার যেটা হবে যদি আপনি সারাভানা স্টোরে মোটরসাইকেল চান, মোটামুটি ৳১১২-১৩ র মধ্যে আপনি যেতে পারবেন সারাভানা স্টোরে। এবং সারাভানা স্টোরে আপনি কাঁচা তরি-তরকারি থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যত প্রকার জিনিস প্রয়োজন আছে সবই আপনি সেখান থেকে কিনতে পারবেন। টিভি, ফ্রিজ থেকে শুরু করে এভরিথিং জুয়েলারি সবকিছু আপনার এই সারাভানা স্টোরে রয়েছে। তো এখান থেকে আপনি সবকিছু কিনতে পারবেন এবং রিজনেবল প্রাইস এ। হ্যাঁ? আমি গিয়েছিলাম ওখানে যে ৮ টা ফ্লোর আছে মনে হয়। এটা টোটাল হচ্ছে ৯ তালা, সরি ৯ তালা। তো এই ৯ তালাতে অ্যা মানে একেকটা ফ্লোরে একেক রকম। তো ফ্লোরটা বিশাল একটা ফ্লোর। হ্যাঁ? ধরেন কি যে বসুন্ধরা সিটি ধরেন বাংলাদেশের বসুন্ধরা সিটির মতো বিশাল বড় একটা মার্কেট। এই মার্কেটের ভিতরে পুরা বসুন্ধরা সিটির তো মাঝখানে গ্যাপ আছে। ওটার কোনো গ্যাপ নাই। পুরাটাই মনে করেন যে মার্কেট। তাদের লিফট আছে, চলন্ত সিঁড়ি আছে। ২ টাই আছে। তো এখানে আপনি যেখানে দেখছেন শার্ট পিস, শার্ট, টি-শার্ট, বাচ্চাদের কাপড় মানে এভরিথিং। এত পরিমাণ ওখানে আছে মানে আমি তো অবাক হয়ে গেছি যে আসলে মানে ওরা বলছে যে আ সারাভানা না সুপার ওয়ার্ল্ড। হুম? তো যাই হোক এই মার্কেটটা অনেক বড় এবং সেখান থেকে মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিনতে পারবেন। আর আরেকটা বলি যে Uber-টা ইউজ করবেন কারণ যে সমস্ত ট্যাক্সিগুলা বসে থাকে এরা পুরাই বাটপার। এরা আপনাদের মনে করেন যে একটু জায়গা যাইতেই ৳৪০০-৫০০ ভাড়া চায়। কারণ আমি যখন সারাভানা স্টোরে আ Uber এ গেলাম মোটরসাইকেলে যাওয়ার সময় ৳১১৩ লাগছে আমার। তো যাই হোক খুচরা টাকা আমার কাছে ছিল না। ওর কাছেও ছিল কিনা আমি দিলাম। উনি আ নাড়াচাড়া কিছু করল না। আমি ৳১২০ দিয়ে নেমে গেলাম। যাই হোক, কারণ আমি যখন একটা ট্যাক্সিকে বলেছিলাম, ট্যাক্সি আমার থেকে ভাড়া চাইছিল হলো ৳৬৫০ না সরি ৳৭৫০ মতো ভাড়া চাইছিল। আমি তো থতমত খেয়ে গেছি। পরে আমি তো রাতেই দেখছি যে ভাড়া কত টাকা। তো যাই হোক, তখন আমি একটা Uber কল করলাম। Uber তে চলে গেলাম ৳১৩ দিয়ে। আবার যখন আসি তখন আবার একটা Uber কল করছি, আবার চলে আসছি। আর একটা জিনিস ওখানে না চিনার কারণে আপনার যেটা হবে আপনাকে দূরে নামায় দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি আপনার অ্যাপসকে ফলো করবেন। আপনার অ্যাপস যে লোকেশনটা দিয়ে রাখছেন সারাভানা স্টোর ঠিক যে দাঁড়াবে ওখানে আপনি নেমে পড়বেন। কারণ অ আমি আ এতে গেছিলাম। আমরা যেহেতু আ কি ওটা? মেরিনা বিচ। তো আমি বলেছিলাম যে মেরিনা বিচের মেইন পয়েন্টে আমি যাবো এবং আমার অ্যাপসে আমি সিলেক্টও করছিলাম। কিন্তু আনফরচুনেটলি সেটা আমি আসলে বুঝতে পারি নাই। আমি একটা সিএনজিতে গিয়েছিলাম মাত্র ৳১১২ য়। হ্যাঁ? না ৳১০৯ য়। তো আমি আ যাওয়ার পরে আমাকে একটা জায়গায় নামায় দিছে। বলছে যে, "এইখান দিয়ে এইটা পার হলে আন্ডারপাসটা পার হয়ে আপনি গেলে সামনে বিচ।" কিন্তু এসে দেখি হ্যাঁ, বিচ আছে ঠিকই কিন্তু মেইন পয়েন্টে অনেক দূরে। সুতরাং আপনি বলবেন যে, "না আমি এখানে নামবো না। আমাকে একদম বিচের কাছে নামায় দাও।" কারণ আমি তো আ একদম মেইন বিচে লক করা আমার অ্যাপস, তাই না? অ্যাপস ওখানে পৌঁছাবে, তুমি ওই জায়গাতে আমারে নামায় দিবা। তো যাই হোক ওই সময় আসলে আমার ফোনও চার্জ ছিল না। আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল এবং ওই ট্যাক্সিওয়ালারও ফোনে চার্জ ছিল না। ওরও ফোনটা বন্ধ হয়ে যায়। তো আনফরচুনেটলি আমি আর সেটা বুঝতে পারি না। আমাকে দূরে নামায় দিছিল। তো যাই হোক এই হলো সমস্যা। তো সুতরাং আপনারা অ্যাপস ইউজ করবেন। অ্যাপস ইউজ করলে অনেক টাকা আপনার বেঁচে যাবে। এবার বলি আসার ব্যাপারে। এখন আ আপনি কেমনে আসবেন? এখনো এখানে কেমনে টিকিট কাটবেন সে একটা বিষয়। তো আপনি যদি ট্রেনে আসেন তো আপনারে বলে রাখি আপনি অনেক এজেন্সি আছে। আপনার দেখা গেল যে কলকাতায় আসবেন আপনি। কলকাতার ভাড়া কিন্তু আপনার কত? ৭০০-৮০০ ট্রেনে। হ্যাঁ, ওইরকমই। তো ৭০০-৮০০ বা ১,০০০ ই ধরেন ৳১,০০০। তো ৳১,০০০ যদি হয় তাহলে আপনার ৳১,০০০ তে কিন্তু
টিকিট আপনাকে দিবে না এজেন্সি। আপনার থেকে হয়তোবা নিবে পার হেড ৳১৫০০, হ্যাঁ? এই ধরনের আপনার কাছ থেকে নিবে বা একজনের কাছ থেকে নিবে ৳৩,০০০, বুঝছেন? তো এইরকম একটা ক্রাইসিস তৈরি হয় এখানে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে টুরিস্টদের জন্য কিন্তু আলাদা একটা ফ্যাসিলিটি আছে রেলওয়েতে। তো রেলওয়েতে যেটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল যে রেলওয়ে স্টেশন সেখানে যাবেন এবং গিয়ে আপনি খুব সকালে যাবেন। গিয়ে লাইনে দাঁড়াবেন। লাইনে বলতে কি বিদেশীদের জন্য ২য় তলায় কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে। ওখানে যাবেন। দেখবেন যে বিদেশী খুবই কম, অল্প কয়েকজন আছে। তো এর মধ্য হয়ে আপনি একটা টিকিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হয়তোবা আপনি দেখা গেছে আর ধরেন কি যে আপনি কথার কথা আজকে হচ্ছে ভিডিওটা যখন করছি ১৭ তারিখ, ১৮ তারিখ। তো এখন ১৮ তারিখ বা ১৯ তারিখ, ১৯ তারিখে আপনি ধরেন কি যে আপনি রওনা দিবেন এখান থেকে। তো ১৯ তারিখ আসছেন যেহেতু, কারণ আপনার কিন্তু হোটেলে উঠতে হলে ৩ দিনের মিনিমাম ৩ দিনের ভাড়া দিয়ে অ্যাডভান্স করে আপনাকে উঠতে হবে। প্রত্যেকটা যেখানেই যান চেন্নাইয়ের এটাই কিন্তু সিস্টেম। তো যাই হোক আ তো ৩ দিনের অ্যাডভান্স করে যখন উঠছেন যেহেতু ৩ দিন থাকতেই হচ্ছে। তাহলে আপনি আপনার অ্যাডভান্স হিসাবে আপনি তো ধরবেনই যে আমাকে আরো ২ দিন আ পরে আমি টিকিট নিবো। কারণ তো দিনেরটা দিনে একদিন পাওয়া যায় না। একদিন ধরেন কি যে ১৮ তারিখে যাবেন ১৭ তারিখে ১৯ তারিখে টিকিটটা কাটতে হবে। বা ১৮ তারিখে যদি যান তাহলে আপনাকে ১৬ তারিখে টিকিটটা কাটতে হবে। তাহলে আপনি টিকিটটা পাওয়ার চান্স আছে। তাছাড়া কিন্তু আপনি টিকিট দিনেরটা দিনে পাওয়া যায় না। তো এইজন্য আপনি যেটা করবেন সেখানে গিয়ে সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে গিয়ে আপনি লাইন ধরবেন। লাইন ধরে গেলে আপনি টিকিট পেয়ে যাবেন। অল্প টাকা দিয়ে পেয়ে যাবেন। মাত্র হয়তোবা আপনি যেখানে থাকছেন সর্বোচ্চ ৳৫০-১০০ দিয়ে আপনি ভাড়া দিয়ে একটু কষ্ট করে গিয়ে এ রেলওয়ে স্টেশনে যদি আপনি অপেক্ষা করেন একদম কাউন্টার টিকিট পেয়ে যাবেন। তো এটাতে আপনার অনেক টাকাও এখান থেকে মোটামুটি অনেক টাকা ৳১,৫০০ সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা আপনারা করতে পারেন। আর আরেকটা বিষয় বলি যদি আপনি ফ্লাইটে আসেন, তো আপনার কাছে যদি মোবাইল থাকে, মোবাইল অ্যাপস থেকে আপনি টিকেটটা কাটতে পারবেন। আপনার যেহেতু ক্রেডিট কার্ড যদি থাকে সাথে তাহলে তো আরো ভালো। আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আপনার যেখানে যাচ্ছেন অনলাইনে টিকেট কাটতে পারবেন। তো আপনারা আ এখানে যে সমস্ত এজেন্সিগুলো আছে, প্রত্যেকটা হোটেলে এজেন্সির আছে এবং এজেন্সির অভাব নাই। কেন অভাব নাই? কারণ একটা টিকিট কাটতে পারলে ৳১৫০০ লাভ। ৳১৫০০ দিয়ে টিকিট কাটবে আপনার, ১৫০০ তার। তো এই হচ্ছে বিষয়। তো আপনাকে তৎকাল-মৎকাল টিকিট কাটতে হবে না। আপনি যে কাউন্টার টিকিট কাটবেন, সুন্দর স্মুথলি টিকিট পেয়ে যাবেন। হয়তোবা আপনার যেহেতু সময় আছে যে আপনি যে দেখা গেল যে আপনার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট শেষের দিকে, তাহলে আপনি ১ দিন ২ দিন আগেই টিকিটটা কেটে নিবেন। অথবা যদি মনে করেন যে না আমি আরো ১ দিন স্টে করব, কারণ থাকার খরচ খুব একটা বেশি না। আপনি ইচ্ছা করলে সেখানে থাকতে পারেন। আর নিজে খাওয়ার হোটেলে কিন্তু রান্নাবান্না নিজেই করতে পারবেন। সেই তারা ওখানে থাল প্লেট বাটি সবই মোটামুটি দিয়ে দেয় এবং গ্যাসের লাইনের গ্যাসের চুলা থাকে সবকিছুই আছে। সবকিছু মিলে আপনি মোটামুটি রিল্যাক্সে সেখানে রান্নাবান্না করে খেতে পারবেন। এতে কোনো সন্দেহ নাই। আর এবার টিকিট কাটার পরে আপনি আপনার মতো করে চলে আসবেন। এজেন্সির শরণাপন্ন হতে একটু বিরত থাকবেন। আরেকটা বিষয় বলি, এয়ারটেল সিমটা এভয়েড করবেন। ওখানে ইন্টারনেটের সমস্যা এয়ারটেলের প্রচুর। এয়ারটেল আমি উম ইউজ করতে পারি না ঠিকমতো। ওখান থেকে আপনি ভোডাফোন কিনতে পারেন। আ ভোডাফোন খুব ভালো। তো যাই হোক বা অন্য কোনো অপারেটরের সিম কার্ড কিনবেন। চেন্নাইয়ে কিন্তু মোটামুটি ইন্টারনেটের খুবই সমস্যা এয়ারটেলের। এটা আমি ফেস করছি এবং বাসাতে পর্যন্ত কথা বলতে পারছিলাম না। এরকম একটা পরিস্থিতি। নেট তো কোনো কিছু চালাবো সেটা দূরের কথা। আ ১ মিনিট কথা বলাটাও কঠিন হয়ে যাচ্ছিল। অডিও কলেও সেটা কথা বলা যাচ্ছিল না। তো যাই হোক সেটা ভিন্ন ইস্যু। তবে আপনি আপনার চিকিৎসা এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে করবেন। তো আমি ওখানে যে ট্রিটমেন্টটা করলাম, ট্রিটমেন্ট করার পরে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং ভালোভাবে জীবনযাপন করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো এই ছিল আজকের লাইভ। লাইভটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা জিনিস বলে রাখি
ভিসার পূর্বে যে সমস্ত ডকুমেন্ট লাগে তার পাশে আপনি তার সাথে অবশ্যই আপনি আপনার যে হসপিটালে ট্রিটমেন্ট করবেন বা যেকোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সেখানে অ্যাডমিশন নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো টাকা লাগে না অ্যাপোলোতে। তো এই বিষয়ে আপনাদেরকে আমি অবশ্যই যদি আপনাদের কারো যদি প্রয়োজন হয় যে আপনি কিভাবে এপ্লাইটা করবেন, কিভাবে ওইখান থেকে আপনি একটা আ অ্যাপয়েন্টমেন্ট নিবেন, সেটা আমি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে এটার একটা সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ পরবর্তীতে এবং অথবা আপনার সাথে আমি কনট্যাক্ট করে নিব। আপনি কিভাবে কি করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন মাস্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।